আমায় যেতে বলছো তান্ত্রিক? আমার প্রতিশোধ না নিয়ে আমি যাব না। কলকাতার আগস্ট মাসের বৃষ্টি যেন আকাশে জমে থাকা হাজারো দুঃখ হঠাৎ নেমে এসছে মাটিতে। সেদিন অফিস থেকে ছুটি পেয়ে কেমন যেন মন টানলো। এমন দিনে ঠাকুরমশাইয়ের সঙ্গে চা খাওয়ার আনন্দটাই আলাদা। ঠাকুরমশাই মানে তারানাথ চক্রবর্তী, যাকে আমরা সবাই তারানাথ তান্ত্রিক বলে জানি। রাস্তার ধার থেকে গরম গরম চপ, ফুলুরি আর সাথে পাসিংশ সিগারেট নিয়ে মতিলাল লেনের সামনে গিয়ে দাঁড়াই। জানি সিগারেট শরীরের জন্য হানিকারক, কিন্তু এই সিগারেটের ব্র্যান্ডটা ওনার খুবই প্রিয়। এটা ছাড়া উনি অসম্পূর্ণ। যাই হোক, মতিলাল লেনের সরু গলিতে ঢুকতেই মনে হলো কলকাতা যেন শতবর্ষ পুরনো ছবিতে রূপান্তরিত হয়েছে। ভিজে দেয়ালের গায়ে শ্যাওলা, পুরনো কাঠের সোদা গন্ধ, আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে চন্দন কাঠের গন্ধ। তারানাথ মশাইয়ের বাড়ির সামনে পৌঁছে কাঠের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভেসে এলো তামাকের গন্ধ আর পরিচিত সেই কণ্ঠ। আরে তুমি এই বৃষ্টিতে? এসো এসো, ভেতরে এসো। ঘরে ঢুকতেই তামাকের ধোঁয়া ভাসছে। দেয়ালে পুরনো তাবিজ, কিছু রহস্যময় মুখোশ, আর একটা টেবিলের ওপর ছড়ানো আছে হলুদ হয়ে যাওয়া কিছু পুঁথি। ঠাকুরমশাই, গরম গরম চপ আর ফুলুরি নিয়ে এসেছিলাম। আর এই যে আপনার প্রিয় ব্র্যান্ডের একটা সিগারেটের প্যাকেট। সিগারেটের প্যাকেটটা হাতে পেতেই তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আরে আরে, এইসবের আবার কি দরকার ছিল? তা চা খাবে তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। চা না খেয়ে আপনার আড্ডায় বসা তো অপরাধের মতনই। অবশ্যই খাবো। তা চারিমা, আমাদের 2 কাপ চা দিও তো। চায়ের কাপে চুমুক দিয়ে মনে হলো এই চায়ের ভেতরেও যেন একরকম জাদু আছে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, ঠাকুরমশাই, এমন কি কখনো হয়েছে যেখানে আপনার তন্ত্র ব্যর্থ হয়েছিল? ঠাকুরমশাই তার পরম প্রিয় ব্র্যান্ডের সিগারেটে একটা টান দিয়ে আমাকে বললেন, হ্যাঁ, হয়েছিল। তুমি কি জানো, প্রতিশোধ যখন আত্মার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়, তখন মৃত্যুর পরেও তার শক্তি ভয়ঙ্কর হয়ে যায়। আমি একবার এমন এক প্রেতের সামনে দাঁড়িয়েছিলাম যে প্রতিশোধ না নিয়ে শান্তি পাবে না, যতই তাকে থামানোর চেষ্টা করি। আর সে এমনই এক প্রেত যে আমার চোখের সামনে মন্ত্রের বাঁধন ছিঁড়ে ফেলেছিল তার প্রতিশোধের আগুনে। তাহলে ঘটনাটা বলি শোনো। সেই ঘটনার প্রায় 20 বছরের পুরনো। তখন আমি তন্ত্র সাধনা করতামই বেশি, সঙ্গে জ্যোতিষ চর্চাও চলছিল। এক সন্ধ্যায় এক বয়স্ক লোক আমার কাছে এলেন। চোখে জল, গলায় কম্পন। তিনি বললেন তার ভাই নন্দলাল অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলেছে। গ্রামের জমিদার তাকে মিথ্যে খুনে ফাঁসিয়েছে। মৃত্যুর আগে সে শপথ করেছিল সে ফিরে আসবে, প্রতিশোধ নেবে। আমি তখনও অভিজ্ঞ হলেও এমন প্রতিশোধ পরায়ণ আত্মার মুখোমুখি হইনি। বরং লোকটা বলল, তার ভাইয়ের মৃত্যুর পর থেকে গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। রাতের অন্ধকারে ফাঁসির দাগওয়ালা এক মানুষকে দেখা যায়। চোখ লাল, মুখে ক্রোধ আর অভিমানের ছাপ। আমি রাজি হলাম।
তান্ত্রিক হিসাবে কৌতূহলও ছিল, আর মনে হলো হয়তো মুক্তির পথও দেখাতে পারবো। সেই রাতে শ্মশানের ধারে যজ্ঞ মণ্ডপে বসে মন্ত্র পাঠ শুরু করলাম। হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস বইল, মাটির ওপর কুয়াশা জমে উঠল। তখন দেখলাম ছেঁড়া ধুতি, গলায় কালো দাগ, চোখ জল করছে লাল আলো, তার মুখে ঠোঁট বাঁকা, অদ্ভুত বিদ্রুপে হাসি। এমন হাসি যেখানে আনন্দ নেই, আছে কেবল তীব্র ঘৃণা। সে গর্জে উঠল, আমাকে আমাকে আটকাতে এসছো তান্ত্রিক? তুমি জানো আমি কত রাত জমিদারের গলায় আমার গলার দড়ি কল্পনা করেছি, কতবার ভেবেছি তার চোখে ভয় দেখতে কেমন লাগে, আর তুমি এসছো আমায় মুক্তি দিতে। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম এ মুক্তি চায় না, এটা মৃত্যু চায়, কারোর মৃত্যু। আমি মন্ত্রে তাকে আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে মন্ত্রের বাঁধন ভেঙে আমার কাছে এগিয়ে এলো, একদম কাছে। তার নিঃশ্বাস বরফের মতন ঠান্ডা, আর গন্ধে যেন শবদাহের ধোয়া। সে বলল, জমিদারের ছেলে এখনো বেঁচে আছে, শহরের বিলাসে সে হাসছে, আর আমি কেবল কুয়াশায় ঘুরছি। আমার প্রতিশোধ কি অন্য কেউ নেবে তান্ত্রিক? আমি নেব। আমি তার চোখে সেই ভয় আর কষ্ট দেখতে চাই, যে ভয় আর কষ্ট নিয়ে আমি মরেছি। তারপর হঠাৎ কুয়াশার ভেতর জমিদারের ছেলের চেহারা ফুটে উঠল। প্রেতের হাত ধীরে ধীরে সেই গলার দিকে বাড়ছে। আমি বুঝতে পারলাম সে আমার মন্ত্রপাঠের মধ্যে থেকেই তার লক্ষ্য পূরণ করতে চলেছে। আমি মন্ত্র আরো তীব্র করলাম। বাতাসে আগুনের মতন ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু সে থামল না, বরং কুয়াশার চক্রের মতো ঘুরে আমার চারপাশে পাক খেতে লাগলো। তার কণ্ঠ যেন বজ্রের গর্জন। তুমি যদি আমাকে থামাও, আমি তোমার কাছের কাউকে নিয়ে নেব। তুমি বেছে নাও তারানাথ, কে মরবে? আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল। এতটা সরাসরি হুমকি আমি কোনো প্রেতের মুখে শুনিনি। শেষ মুহূর্তে আমি তার স্ত্রী আর তার সন্তানের নাম ধরে ডাকলাম। আমি চিৎকার করলাম, তারা তোমার প্রতিশোধ চায় না, তারা শান্তি চায়। এক মুহূর্তের জন্য তার মুখের বিকৃত ক্রোধ থেমে গেল। ঠোঁটের কাঁপুনি, চোখের অশ্রুর মতো কিছু। সে ফিসফিস করে বলল, আমি খুনি নই তান্ত্রিক, বুঝেছ? আমি কাউকে মারিনি। আমাকে মেরে ফেলা হলো কারণ আমি সত্যি বলেছিলাম। সেদিন আমি দেখলাম গ্রামের মাথারা জমিদারের নিরী কুকুরগুলো একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, আর একটা মেয়ের ইজ্জত লুটে নিয়েছে। সেদিন আমি চুপ করে থাকতে পারিনি তান্ত্রিক। আমি নাম নিয়েছিলাম, মুখোমুখি দাঁড়িয়েছিলাম শুধু। তার ফল মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী,
আদালত ছিল তার হাতের পুতুল, আর আমি হয়ে গেলাম খুনি, যাদের রক্ত এখনো মাটিতে লেগে আছে, যাদের হাত এখনো নোংরা, তারা আজও বেঁচে আছে। তারা এখন বড় বড় গাড়িতে ঘোরে, জমি কিনে, সমাজপতি সেজে বক্তৃতা দেয়, আর আমি হাওয়ায় ভেসে বেড়াই, বুকের ভেতরে আগুন নিয়ে, এই শ্বাসরোধের শীতলতা নিয়ে। আমি শান্তি চাই না, আমি প্রতিশোধ চাই। আমি চাই ওদেরও সেই ফাঁসির দড়ির শ্বাসরোধ টের পাক, যেন তারা বুঝতে পারে মৃত্যুর দোষে মারার কষ্ট কেমন। না না, আমি যাব না, আমার প্রতিশোধ এখনো বাকি, আমি যাব না। আমি তখন শান্ত গলায় বললাম, তুমি প্রতিশোধ নিতে চাও, কিন্তু প্রতিশোধ কি শান্তি আছে? প্রতিশোধ তোমায় মুক্তি দেবে না, বরং এই পৃথিবীর ধুলোর সাথে বেঁধে রাখবে। যারা তোমায় মিথ্যে দোষে ফাঁসিয়েছে, তারা এখনো বাঁচলেও একদিন নিয়তির বিচারে রেহাই পাবে না। তোমার কাজ এখন শেষ নন্দলাল, তুমি মুক্তি হও, তুমি মুক্ত হও।